বিএনপির ওই 31 দফার না বুঝে ভোট দিয়েছে না বুঝে ভোট দিয়েছে ওই প্রশ্নে এই সংখ্যাগরিষ্ঠতাও কিন্তু থাকে না। ৩১ দফা না, তাকে 51% বিএনপিকে ভোট ভোটের। দিয়েছে। তারা ৩১ দফা বুঝে আসলে কয়জন ভোট দিয়েছে আমি বিশ্বাস করি আসলে বেশিরভাগ মানুষ দেখেন, ৩১ দফা দেখে নাই। এবার যারা ভোটার, হ্যাঁ এবার যারা ভোটার তারা কিন্তু বিএনপি খুব দেখেও নেই। হুম, গত কয় বছর ধরে বিএনপি কে দেখেছে, জেনজি বিএনপি কে তো দেখে নাই। সে তো জেনজি জেনজি, দেখেছে জেনজি ছাড়াও আরো অনেকে। পল্টনে একটা একটা পল্টনে একটা কলাপসিবল গেটের সামনে কিছু নেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরতাল করছেন, পুলিশ এসে একটু কিছু বললে ওনারা গেটের ভিতর ঢুকে হুম, যাচ্ছে, দ্যাটস ইট, হুম, দ্যাটস বিএনপি। হুম, আমরা গত অন্তত 10 বছর সেটা দেখেছি। আমরা এটাও দেখেছি যে বেগম জিয়ার বাসার সামনে একটা বালু ট্রাক থাকলেই ব্যাগটাকে আটকে দেওয়া যাচ্ছে, তার নেতা কর্মীরা পাশের বাড়ি দিয়ে বের হয়ে হুম। যাচ্ছে। তারা এখন সংসদে এসে বড় বড় কথা বলেন, হোয়াট এভার, কিন্তু ভোটারদের সামনে কিন্তু সেই সিনারিও ছিল। সুতরাং না, দল ভোটারদের সামনে হিসেবে তো এই বিএনপি ভোট সিনারিও ছিল পেয়েছেন যে নাকি আপনাদেরকে এটাও একটা নানান প্রশ্ন। রকমভাবে পরিচয় গোপন করে অন্য দলের মধ্যে ঢুকে যেতে হয়েছে। ফলে এখন একটা শব্দই প্রচলিত হয়ে গেছে গুপ্ত, যেটাও খুব একটা পছন্দ করেন না আপনারা। এটা আমি বলবো যে এটা খুব প্ল্যান্ড একটা ফ্রেমিং। দেখেন, জামাত যদি গুপ্ত থাকতো তাহলে প্রত্যেকটা ফাঁসি যখন হচ্ছিল তখন কারা রাস্তায় নামছিল, কারা মিছিল করছিল, সে একজন দুইজন না তো, হুম, লক্ষ লক্ষ মানুষ। আপনি শুধু মাত্র দেখবেন যে মৌলানা সাইদি তার আহ, মৃত্যুর কিছুদিন আগে তার মা মৃত্যুবরণ করেন এবং তিনি আম, জানাজা পড়াতে আসেন। এটা শাহজাহানপুরে, আমি আমি যে এলাকার ভোটার সেই এলাকাতেই। এবং আমরা দেখেছি সেদিন অলমোস্ট মতিঝিল সহ সব জায়গা অকার্যকর হয়ে গেছিল। এই মানুষরা কারা? সুতরাং এদেরকে যখন গুপ্ত বলে ফ্রেমিং করার চেষ্টা করা হয়, আমার তখন যে বলছে তার ক্রেডিবিলিটিকে কোশ্চেন করতে ইচ্ছে করে। এবং এমন কি দেখেন, না, না, এইটা তো এরকম যে ধরেন আপনি একটা যখন ফ্যাক্টের কথা বলছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু ধরেন আপনারাই এক্স্যাক্টলি, বলেছেন যে কৌশল নিতে হয়েছে আপনাদেরকে, অনেক সময় শিবিরকে ছাত্রলীগের মধ্যে থাকতে হয়েছে এবং শিবিরের বড়, বড় নেতা যারা আছেন তাদেরকে দেখা যায় তারা আসলে ছাত্রলীগের সাথে ছিলেন। বা জুলাই আন্দোলনে যারা ছিলেন তারাও নানান কারণে ছাত্রলীগের মধ্যে যেতে হয়েছে, ছিলেন। তো পরিচয় গোপন রেখে রাজনীতিটা তো করতে হয়েছে। এটা কি অস্বীকার করেন? এটা শুধু অস্বীকার করার বিষয় না, এটা আমি অস্বীকার করার জায়গাতেই যাব না। দেখেন, প্রথম কথা হচ্ছে যে কোনো আন্দোলনে আপনি নাৎসি বাহিনীর বিরুদ্ধে আন্দোলনের কথা থেকে চিন্তা করে আপনি প্রত্যেকটা জায়গায় আন্দোলনের কথা চিন্তা করেন, যে যেই জায়গায় যত জায়গায় আন্দোলনকারীরা হুম, যতদূর এগিয়েছে তারা এইভাবেই কাজ করেছে এবং প্রত্যেকটা আন্দোলনের পরে তাদের এই অবদানকে গ্লোরিফাই করা হচ্ছে। আমরা আমরা 71-এর ঘটনা কি জানি? পুরো 70 জুড়ে আওয়ামী লীগ দাবি করেছে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল না, অথচ ছিল। হুম, আগরতলার ষড়যন্ত্র একটা সত্যি কথা ছিল, ওইটা না হলে বাংলাদেশের জন্মটা এভাবে হুম, মানুষ চিন্তা হুম, করতো হুম, না। তাহলে আমরা 71-এর পরে কি বলবো? শেখ মুজিবকে আমরা গুপ্ত বলবো নাকি বলবো যে তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন? কিন্তু খুব উদ্দেশ্যমূলক ভাবে 24-এর পরে আমরা দেখলাম যে এটাকে নেগেটিভলি ফ্রেমিং করা হচ্ছে। আরেকটা কথা বলি এখানে, যেই দলের কেবলমাত্র সমর্থক হওয়ার সন্দেহে মানে একজন দুইজন না, শত শত ছেলেকে খুন করে ফেলা হলো, সেই দলের একজন যখন নিজের পরিচয় এক জায়গায় বলেন না, সেটা কি অন্যায় কিনা? 3 নাম্বার কথা হচ্ছে, যখন এটা সাদিক কায়েম নিজ মুখে বলেছেন যে যখন জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আমার সাথে যোগাযোগ করতেন ছাত্র দলের নেতা আবিদ, তিনি জানতেন তিনি শিবিরের নেতার সাথে যোগাযোগ করতেন, তিনি ছাত্রলীগের সাদিক কায়েমের সাথে যোগাযোগ করেন। হুম, সুতরাং যারা জানার তারা জান। হুম। হ্যাঁ, আমি জানতাম না, আমিও তো সাদিক কায়েমকে চিনি নাই। তার মানে এই না যে সাদিক কায়েম শিবিরেরও ছিল না, তার মানে এই না যে আবিদ জানতো না সাদিক কায়েমকে। আমরা এগুলো ছোট ছোট আম, অনেক ভিডিও বের হয়েছে তাই জি। না তো তাহলে পরবর্তীতে, এটিকে একটা যে কৌশল আবিদরা হিসাবেই সেই আপনারা, কারণেই গেছে। মানে তাহলে এটিকে, হ্যাঁ, গুপ্ত। ডেফিনেটলি এটাকে আমরা এটা একটা কৌশল হিসেবেই দেখতে চাই। এবং আমি বলবো যে এটা শুধু শিবির করেছে সেটাও না, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে হলে উঠেছে, আপনি আমাকে একটা ছেলে দেখান যে ছাত্রলীগের মিছিলে যায়নি। যে কোনো মেডিকেল, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, আচ্ছা, তাহলে ময়মনসিংহ এটি মেডিকেল আপনাদের থেকে শুরু কৌশল। করে মানে সব তাহলে জায়গায় এই এটাতে আসলে ঘটনাগুলো ক্ষেপে ওঠা বাস্তবতা। কেন আপনাদের? মাঝে, মাঝে আসলে এটা ক্ষেপে ওঠা থেকে, মানে বিশেষ করে শিবিরের কথা বলছি, সংখ্যাংশিক অবস্থানেও চলে যায়। মানে এটা যদি একটা কৌশল হয় এবং এটা যদি একটা জায়েজ কৌশল হয়, তাহলে এটাতে ক্ষেপে ওঠা কেন? বললে এটাকে কেন পজিটিভলি ব্যাখ্যা করার জায়গায় না গিয়ে ক্ষেপে ওঠা হয়, সংঘর্ষে জড়িয়ে যাওয়া হয়? আমি তো আপনার সাথে খেপি নাই। না, আপনি ক্ষেপেন নাই। ধরেন আমি কারণ শিবিরের কথা আপনি বলছি। আমাকে, হ্যাঁ হ্যাঁ, না না না, আমি বলছি কারণ আপনি আমাকে খোঁজাচ্ছেন না এটা নিয়ে। হুম, কিন্তু যখন একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মানুষের সামনে দাঁড়িয়ে বলেন এটা, তখন এইটা যারা পিঠে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এই কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছেন তাদেরকে কষ্ট দিবে, এটা স্বাভাবিক। আপনি আমি হয়তো সেই জায়গাটা বুঝবো না।
তাই না? আচ্ছা। তো সেইটা সেই জায়গাটা আসলে বোঝার বিষয় যে আমি আসলে কাকে কি দিয়ে ফ্রেমিং করছি, যে আমার এই 24-এর বিপ্লবের পেছনে যাদের রক্ত ঘাম আছে আমরা তাদেরকে যখন এইভাবে নেগেটিভলি ফ্রেমিং করি, যারা লিডারশিপে ছিল তাদেরকে এরকম নেগেটিভলি ফ্রেমিং করি, তখন আমি আসলে এটা বুঝিয়ে দেই যে হয় আমি আন্দোলনটা বুঝি না, আর নয় আমি আন্দোলনটার পক্ষে না। আচ্ছা, মানে এটাকে পজিটিভলি ফ্রেম করার কিছু নেই, সংঘর্ষই তখন আসলে এটার একটা মানে পরিণাম হয়ে ওঠে। মানে আমি এটাও বলছি না, কিন্তু এটাকে বোঝা উচিত। হ্যাঁ, আমার নিজের ক্যাম্পাসে আবরারকে হত্যা করা হলো, ইভেন ইভেন সে আওয়ামী লীগকে নিয়েও কিছু লেখে নাই, ফেনী নদীর পানি নিয়ে লিখে, হুম। তাকে শিবির বনে পড়ে এক রাত্রে পিটিয়ে মেরে ফেলা হলো। এবং এরপরে তো আমরা আমাদের কলিগ, আমাদের জুনিয়র এদের কাছ থেকে অসংখ্য গল্প শুনলাম যে কিভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, একজন দুদিনের ঘটনা নয়। সুতরাং সেইখানে গিয়ে আমি একজনকে যদি বলি যে তুমি বলো নাই কেন তুমি শিবিরের ছিলা, এটা শুধু ইনসেনসিটিভ আচরণ না, এটা চরম ভাবে আমি বলবো যে এটা বিপ্লবের বিপরীত আচরণ। আবার তাদের পক্ষে শিশির মনির আপনাদেরই মানে প্রার্থী ছিলেন সংসদে, কর্মী, নেতা। তিনি আদালতে দাঁড়িয়েছেন। তখন কি আপনারা সেই প্রসঙ্গে কিছু বলেছিলেন? মানে জামাত থেকে? এটা শিশির ভাই নিজের অবস্থান নিজে ক্লিয়ার করেছেন, হুম। যে মোহাম্মদ মনি নিজের অবস্থান নিজে ক্লিয়ার করেছেন যে তার এই জায়গাটায় যাওয়া দরকার ছিল যেন জনরোষের শিকার হয়ে কেউ জুডিশিয়াল কিলিং এর শিকার না হয়। তো কারণ এখন কেন এখানে আওয়ামী আমাদের লীগের ক্ষোভ পক্ষে গেল ছিল। না শিশির মনির বা জামাতের কোনো আইনজীবী? তারা আইনজীবীর অভাবে থাকলেন। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে আওয়ামী লীগ তাকে অ্যাপ্রোচ করেছিল কিনা সেটাও আমি জানি না। এবং তিনি যখন দেখেছেন যে মানুষের এটাতে মন খারাপ হচ্ছে, তিনি কিন্তু সেই মামলা থেকে সরে এসেছেন, এটাও তিনি আবার ধরেন এইখানে জানিয়েছেন। আবার ধরেন এবং এইখানেও লুকায় লুকায় জানান নাই, অবশ্যই মিডিয়া জানিয়েছে। হ্যাঁ, আবার ধরেন এইখানেও যখন শেখ হাসিনার বিচার হচ্ছে, একই সাথে বিচার হচ্ছে চৌধুরী আব্দুল আল মামুন, যিনি সাবেক আইজিপি, তার ৫ বছরের শাস্তি হলো। তখনও সেখানেও শিশির মনিরের ল ফার্ম তাকে আইনি সহায়তা দিয়েছে। ফলে সেখানেও একটা প্রশ্ন আছে যে এখানে কোনো যোগসাজশ, এই কারণেই কি তার শাস্তি কমে গেল কিনা? এই প্রসঙ্গগুলো কিন্তু এসেছে। মানে এইসব জায়গায় শিশির মনির থাকছেন কেন? আচ্ছা, আইজিপির ব্যাপারে ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে এইটা শিশির মোহাম্মদ মনির নিজে ব্যাখ্যা দিতে হবে। হুম। এবং তার সেই আইনি ব্যাখ্যা, তার আইনি প্রজ্ঞা তো আমার নাই, তিনি একটা বেটার ব্যাখ্যা দিবেন। কিন্তু বাংলাদেশের আইনে এটার অপশন আছে তো, যে রাজসাক্ষী কেউ হলে তার শাস্তি কমে যাবে, তাই না? মানে একটা ডিসকাশন তাহলে কমাতে আমি পারেন কি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি আইন বদলাইতে চাই সেটা আলাদা কথা। হুম। সরকার যে কোনো সময় সেই রাস্তায় হাঁটতে পারে, হুম। হুম। কিন্তু এটা দিয়ে তো আমি আইনকে কোশ্চেন করতে পারি না। আইনকে আইনে তো কোশ্চেন সেটা করছি না। শুধু আমি শিশির মনির জামাতের একজন আইনজীবী, একজন নেতা হিসেবে তার এক্স্যাক্টলি, আমার অবস্থানকে মনে হয় কোশ্চেন করছি। এইটার এটার এটার লেজিসলেটিভ এক্সপ্লেনেশন শ্রী মোহাম্মদ মনির ভালো দিতে পারে। আপনারা এটা নিয়ে বিব্রত হন? আমি কখনো বিব্রত হই না, কারণ তার উপর আমার আস্থা আছে। আচ্ছা।